আচ্ছা, তোমাদের প্রি টেস্ট এক্সাম হয়তো আর এক সপ্তাহের মধ্যে, তো রসায়নটা একটু দেখাই দিই। রসায়নটা অনেক ভয়ের জায়গা, তো রসায়নের মধ্যে হচ্ছে টোটাল কতগুলা চ্যাপ্টার ছিল তোমাদের, আমার তো মাথায় নেই, আমি একটু দেখে নিই 1 মিনিট। ও এই বইয়ে মার্ক করা নেই, সরি। তো যদি আমি দেখি 12টা চ্যাপ্টার আছে, এর মধ্যে আই এম প্রিটি শিওর যে ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ এর মধ্যে হচ্ছে প্রথম চ্যাপ্টার আছে, তৃতীয় চ্যাপ্টার আছে, পঞ্চম আছে, যতদূর মাথায় আছে আমার। আর হচ্ছে একাদশ তো অবশ্যই আছে। তো আমি চিন্তা করছি যে রসায়নের যে অংশটা জীবাশ্ম, খনিজ সম্পদ ও জীবাশ্ম, এখান থেকে একটা সৃজনশীল না 3টা সৃজনশীল আসতে দেখা যায় অনেক সময়ে। কোন এক্সামগুলোতে? প্রি টেস্ট এক্সামগুলোতে। তো আমরা চেষ্টা করব এই 3টা অর্থাৎ সরি এই যে 11th চ্যাপ্টার যেটা আছে সেটার মোটামুটি সবগুলো অংশ শেষ করার যতদূর পারি আমরা চেষ্টা করব। আমাদের হাতে সময় আছে 1 সপ্তাহ, 1 সপ্তাহের মধ্যে আমাদের এটা শেষ করা লাগবে, পাশাপাশি সৃজনশীল লেখা শেখা লাগবে। দেখি কতদূর করতে পারি। তো আমি আগে কয়েকটা চ্যাপ্টার গো থ্রু করে যাই, প্রথম থেকে কয়েকটা চ্যাপ্টার। তো ফার্স্ট চ্যাপ্টার যেটা আছে নাম হচ্ছে রসায়নের ধারণা, কেমিস্ট্রির যে ফার্স্ট চ্যাপ্টার, এর মধ্যে প্রথমেই আছে হচ্ছে রসায়নের ধারণা। এই চ্যাপ্টারটা, এই চ্যাপ্টার কিভাবে করলে কি হয় আমি একটু দেখাই দিই। এইখান থেকে মেইনলি তোমাদের এমসিকিউ আসবে, এটা মাথায় থাকবে আই গেস, যে এই পুরো চ্যাপ্টারটা হবে হচ্ছে আমার এমসিকিউর জন্য। সিকিউ আসতে অনেক কম দেখা যায়, ক আসতে পারে। কি কি ক আসবে আমি একটু দেখাই। প্রথমেই গবেষণা কাকে বলে, সরি রসায়ন কাকে বলে। এই চ্যাপ্টারে এই প্রশ্নটা আছে, রসায়ন কাকে বলে। কোথায় আছে এই প্রশ্নটা আমি একটু দেখাই দিই। কাকে বলে, তোমরা যেহেতু ক্লাস 10 এই বইটা প্রথম পড়তেছো, 9-এ তো বড় নাই, তো রসায়ন কাকে বলে এই সৃজনশীলটা আমাদের ক্লাস 9-এর ক নম্বরটা, ক্লাস 9-এর প্রথম যেই পরীক্ষাটা হয় হাফ ইয়ারলি, ওইখানে আসছিল একটা সৃজনশীলের কতে। তারপরে এই অধ্যায় থেকে আরেকটা আছে গবেষণা কাকে বলে, বা গবেষণা কি কাকে বলে। একটু দ্রুত লিখে আমি, এগুলো হচ্ছে কর্জন, রসায়ন কাকে বলে, গবেষণা কাকে বলে। এরপরে আরেকটা কি আছে আমি একটু দেখে নিই। সৃজনশীলটা এটা আছে হচ্ছে 5ম পৃষ্ঠার একদম উপরে, এই যে এইখানে দেখা যাচ্ছে, এই যে উপরে রসায়ন কাকে বলে। এবং এইখানে যেখানে আছে এই অংশটা ইম্পর্টেন্ট। এখান থেকে খ আসে যে কাঁচা আম টক, পাকা আম মিষ্টি, এটা কর জন্য। আর ক্ষয়ের জন্য আমি এখানে লিখে দিচ্ছি, এখান থেকে গ ঘ আসবে না, প্রিটি শিওর থাকো যে এখান থেকে গ ঘ আসবে না। তাহলে রসায়ন কাকে বলে, গবেষণা কাকে বলে। এরপরে আরেকটা জিনিস আছে বিজ্ঞানী কাকে বলে, বা বিজ্ঞানীকে আমরা কাকে বিজ্ঞানী বলতে পারি। ওকে, আর কোনো ক এখানে নেই, বুঝছো? আর কোনো ক তোমাদের এখান থেকে আসার মতো নেই, এই 3টা কই মাস্ট। আর এমসিকিউর জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা, সেটা হচ্ছে এই 13 পৃষ্ঠা আর 14 পৃষ্ঠা যে চার্টটা আছে, ঠিক আছে, সাংকেতিক চিহ্ন, সাথে হচ্ছে কোন উপাদানগুলা বা কোন পদার্থের মধ্যে এই ধরনের জিনিসপাতি দেখা যায়। যেমন হচ্ছে এক্সপ্লোসিভ সাবস্টেন্সের মধ্যে টিএনটি, জৈব পারক্সাইড আর নাইট্রাস অক্সাইড আছে। তারপরে হচ্ছে দাহ্য পদার্থের মধ্যে আছে অ্যালকোহল, ইথার। তারপরে হচ্ছে বিষাক্ত পদার্থের মধ্যে বেনজিন, ক্লোরোবেনজিন, মিথানল। এরপরে এটা কি, ইরিটেন্ট সাবস্টেন্স, সিমেন্ট ডাস্ট, লৌহ অ্যাসিড, ক্ষার, নাইট্রাস অক্সাইড। একদম ঠোঁটের আগায় থাকতে হবে। এক্সামে এখান থেকে একটা এমসিকিউ পাবা, একটা বা দুটা পাবা। ওকে, তারপর হচ্ছে স্বাস্থ্য ঝুঁকিপূর্ণ বেনজিন, টলুইন, জাইলিন। তেজস্ক্রিয় পদার্থের মধ্যে আছে ইউরেনিয়াম, রেডিয়াম। হ্যাঁ, এই জিনিসটা একটু মাথায় রাখো, আমি কোন দিক থেকে কোন দিকে চলে আসি, সরি। তো ট্রিফয়েল, এই নামটা অনেক বেশি পরিচিত না, তোমরা পরিচিত না। 18 সালে যে বইগুলো ছিল সেই বইয়ে হচ্ছে এই নামটা ছিল, কিন্তু এখন এমসিকিউটা আসতে দেখা যায় যে নিচের কোনটি ট্রিফয়েল। এটা ট্রিফয়েল চিহ্ন হচ্ছে কোনটা জানো? ট্রিফয়েল হচ্ছে তেজস্ক্রিয় পদার্থ, মাথায় থাকবে এটা। এটা আসতে পারে, এই জিনিসটা চলে আসলো, আসতে পারে তেজস্ক্রিয় পদার্থ, ঠিক আছে। আমি তো ফেস করে আসছি, এই জিনিসটা বই নাই, কিন্তু এটা আসতে দেখা যায় অনেক সময়। আর একটা এমসিকিউ অনেক গুরুত্বপূর্ণ, এর জন্য মাথায় রাখতে হবে তেজস্ক্রিয় পদার্থ যেটা আছে, এই যে। ওকে, আর এরপর হচ্ছে আরও দুইটা আছে, ডেঞ্জারাস ফর এনভায়রনমেন্ট, বা হচ্ছে পরিবেশের জন্য ক্ষতিকর, এই জিনিসটা। আচ্ছা, আমার ভিডিও হচ্ছে কিনা আমি একটু দেখে নিই। ইটস গোয়িং অন, আশা করি এইটুকু ক্লিয়ার। এরপরে আরেকটা জিনিস, যদি সিকিউ দিয়ে দেয় কোনো কারণে
দিয়ে দিলে এই জিনিসটা গুরুত্বপূর্ণ, বুঝছো? কোন জিনিসটা? যে গবেষণার ধাপ কয়টা? 6টা ধাপ আছে আই গেস। হ্যাঁ, 6টা। বিষয়বস্তু নির্ধারণ, পূর্বের বই বা গবেষণাপত্রের সাহায্যে বিষয়বস্তু সম্পর্কে জানা। তারপরে কি? পরীক্ষণ, না সরি, প্রয়োজনীয় বস্তু ও পরীক্ষা প্রণালী নির্ধারণ। পরীক্ষা প্রণালী নির্ধারণশীল, এবার হচ্ছে পরীক্ষণ। পরীক্ষণ করতে হবে। পরীক্ষণের পরে আসে হচ্ছে পরীক্ষা থেকে তোমার ডেটা কালেক্ট করতে হবে, অর্থাৎ তথ্য সংগ্রহ, তথ্যের বিশ্লেষণ। আর শেষেরটা কি? তথ্য ফলাফল ও ফলাফল নিয়ে আলোচনা। তো এই 6টা অনেক বেশি গুরুত্বপূর্ণ। তোমার এমসিকিউতে কেমন আসবে জানো? যে রসায়নের গবেষণার ধাপের 3য় নম্বরটা কি বা 4র্থ নম্বরটা কি, যে কোনো একটা দিয়ে দিবে, আসতেই পারে। আমরা এই এমসিকিউ ফেস করছি এক্সামে, এই এমসিকিউটা আসে। ওকে। ও সরি, আর এখানে আরেকটা, গবেষণাগার কাকে বলে? গবেষণাগার কাকে বলে? আশা করি পারবা। পারবা না? এই কয়টা এমসিকিউ ক অবশ্যই পারবা। তো এমসিকিউতে গেলাম, এবার খতে আমি যেটা বলতেছিলাম, কয়েকটা চার্ট আছে তোমাদের বইয়ে ছোট ছোট। কেমন? কাঁচা আম টক কিন্তু পাকা আম মিষ্টি কেন? যে সাকসিনিক অ্যাসিড, ম্যালেইক অ্যাসিডের যে ব্যাপারটা আছে সেটা তুমি একটু বলে দিবা, যে কাঁচা আমে হচ্ছে সাকসিনিক অ্যাসিড, ম্যালেইক অ্যাসিড থাকে, আর পাকা আমে হচ্ছে এগুলো পরিবর্তিত হয়ে গ্লুকোজ ফ্রুক্টোজে পরিণত হয়। এর জন্য হচ্ছে ইয়া হয়ে যায়, কি বলে, পাকা আম মিষ্টি লাগে, কাঁচা আম টক লাগে। কেরোসিন এবং মোমের দাহ্য এটা আসে না, কিন্তু এটা আসতে দেখা যায়। পেটে অ্যাসিডিটির জন্য অ্যান্টাসিড ওষুধ খাওয়ার বিষয়টা আসতে পারে, একটু মাথায় রাখলা। এই অংশটা একটু পড়ে গেলে আসতে পারে। এবং আরেকটা, যে বাঁশ থেকে সেলুলোজ, সরি বাঁশ, আখের ছোবড়া ইত্যাদির প্রচুর সেলুলোজ থাকে, আর সেলুলোজ দিয়ে কী তৈরি করা হয়? কাগজ, তাই না? হ্যাঁ, কাগজ, এটা মাথায় রাখতে হবে। বইয়ে আর কোনো কিছু নেই, বুঝছো? ফার্স্ট চ্যাপ্টার এইগুলো যদি আমরা দেখে যাই তাহলে হচ্ছে ক খ ডান। খতে কোনগুলো বললাম? খর জন্য হচ্ছে কিছু চার্ট আছে বইয়ে, এই জিনিসটা একটু ইম্পর্টেন্ট, মাথায় রাখা যাবে, অবশ্যই যাবে, এমন কোনো কঠিন বিষয় না। ওকে, এরপরে আসি। দ্বিতীয় অধ্যায় কি তোমাদের আছে? আচ্ছা, আমি কি পড়াইছিলাম দ্বিতীয় অধ্যায়? হ্যাঁ, দ্বিতীয় অধ্যায় আছে, ইফ আই এম নট রং। আচ্ছা, আমি তো ইয়া দিয়ে যাচ্ছি, কি পড়তে হবে দ্বিতীয় অধ্যায়টাও দিয়ে দিই। ইজ মাই পেপার। তাহলে রসায়নের ধারণা থেকে এগুলাই আসতে পারে, এর বাইরে কিছু আসবে বলে আমার মনে হয় না, যদি আসে। ওকে, তাহলে আবার দ্বিতীয় চ্যাপ্টারে আসে, আমার বোর্ডটা নষ্ট হয়ে যাচ্ছে। দ্বিতীয় চ্যাপ্টার যেটা আছে সেইখানে বলা আছে পদার্থের অবস্থা নিয়ে। দ্বিতীয় চ্যাপ্টারের নাম কি? তাহলে ফার্স্ট চ্যাপ্টার আমাদের ডান, এবার হচ্ছে সেকেন্ড চ্যাপ্টার, পদার্থের অবস্থা। আমি জাস্ট সাজেশন দিয়ে দিচ্ছি আর একটা গোত্র দিয়ে যাচ্ছি যে কি কি আছে এই চ্যাপ্টারে। ও, প্রথম চ্যাপ্টার থেকে আরেকটা এমসিকিউ কি জানো? আধুনিক রসায়নের জনককে? অ্যান্টনি ল্যাভোয়া, এটা একটু আসতে পারে। আর হচ্ছে রসায়নের জনককে কি জানো না? জাবির বিন হায়ান। মাথায় থাকবে আশা করি। পদার্থের অবস্থাতে কি আছে? স্টেটস অফ ম্যাটার, কঠিন তরল বায়বীয়। তো আসতে কঠিন তরল, কঠিন পদার্থ, তরল পদার্থ, বায়বীয় পদার্থ কাকে বলে? ওইগুলা বাদ আসতে পারে কণার গতিতত্ত্ব, অর্থাৎ গতিতত্ত্ব কাকে বলে? কয়ের জন্য, সেকেন্ড চ্যাপ্টারের কয়ের জন্য প্রথমেই যেটা লাগবে কণার গতিতত্ত্ব। গতিতত্ত্ব কাকে বলে? গতিতত্ত্ব কাকে বলে? ওকে, এরপরে আসবে ব্যাপন কাকে বলে? কাকে বলে? সময় তো বেশি নেই, যা বলতেছি এগুলাই পড়ে যাও, আশা করি একটা ভালো ফিডব্যাক পাবা। আর হচ্ছে মেইন বইটা পড়ে যাও, গাইডের দিকে বেশি নজর দেওয়ার কোনো প্রয়োজন নাই। প্রয়োজন আছে? আসলেই নাই। এরপরে ব্যাপনের পরে কি আছে? নিঃসরণ কাকে বলে? এগুলা কয়ের জন্য। নিঃসরণ আছে? হ্যাঁ আছে। নিঃসরণের পরে এই অংশটা একটু ইম্পর্টেন্ট, আমরা এখানে একটু ভাজাই ফেলি অনেকে, নিঃসরণ বানান ভুলে গেলাম কেন, কি বলবো। নিঃসরণ কাকে বলে? ব্যাপন, নিঃসরণ, কণার গতিতত্ত্ব। এরপরে এইখানে গলন এবং স্ফুটনে আমরা একটু ঝামেলা করে ফেলি, আমাদের মাথায় থাকে না কোনটা গলন কোনটা স্ফুটন। তো এখান থেকে একটু জানা লাগবে যে গলনাঙ্ক কি, স্ফুটনাঙ্ক কি, আর কি আছে এখানে, এই দুটাই একটু মাথায় রাখি। আরেকটা আছে হচ্ছে ব্যাপনের, এইখানে এক মিনিট,
বাষ্পীভবন, ঘনীভবন। কনসেপ্ট ক্লিয়ার এখানে তোমার? একটু খেয়াল করো। প্রথমেই আমি গলনাঙ্কটা একটু দেখাই। গলনাঙ্ক আমি একটু ফ্লো চার্ট দিতে পারি কিনা দেখতেছি, আমার কাছে প্ল্যান করা নেই তো। গলনাঙ্ক সবসময় মাথায় রাখবা হচ্ছে গলবে, কঠিন থেকে তরলে গেলে হচ্ছে গলনাঙ্ক। কঠিন থেকে তরল কি? কঠিন থেকে তরলে যাবে, এটা হচ্ছে গলনাঙ্ক। ওকে, স্ফুটনাঙ্কটা কি? স্ফুটনাঙ্ক তরল থেকে বাষ্পে। গলন গেল, স্ফুটন গেল। আর ঘনীভবন কি? ঘনীভবন 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 হচ্ছে বাষ্প থেকে তরলে, অর্থাৎ ঠান্ডা করবা তুমি, বুঝছো? বাষ্প থেকে তরলে আনবা। ক্লিয়ার? আর একটা নাম বই আছে নাকি, সলিডিফিকেশন বা কঠিনীভবন? মাথায় নেই, হয়তো নেই। তাহলে গলনাঙ্ক আসলো, এটারে স্ফুটনাঙ্ক, এটা হচ্ছে কঠিন থেকে বাষ্প, এটা বাষ্পীভবনও বলা হয়, এটা ঘনীভবন বলা হয়। আর হচ্ছে কি আছে, আরেকটা নাম বললাম কঠিনীভবন। এটা তুমি খেয়াল করছো কিনা জানি না, একটু খেয়াল করো। কঠিনীভবন বিষয়টা কি? যখন আমরা তরল থেকে কঠিনে যাব না, তরল থেকে কঠিনে, তখন আমরা সেটাকে বলবো কঠিনীভবন। নেই, কিন্তু এটা জেনে রাখা ভালো, অনেক কাজে লাগবে। আমাদের মাথায় থাকে না এগুলা, আমারই তো থাকে না। ওকে, ঊর্ধ্বপতন আর পাতন বুঝি? হ্যাঁ, ওকে। ঊর্ধ্বপতন আর পাতনের বিষয়টা এখানে যে সংখ্যাটা দেওয়া আছে ঊর্ধ্বপতন, এটা আসতে পারে। ঊর্ধ্বপাতন কাকে বলে? আর হ্যাঁ, আরেকটা বিষয় এখান থেকে এমসিকিউর জন্য কি ইম্পর্টেন্ট জানো? এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট হচ্ছে এই যে কয়েকটা নাম আছে, নিশাদলের সংকেত, কর্পূরের সংকেত, ন্যাপথলিনের সংকেত, কার্বন, এই কটা। আর হচ্ছে এমসিকিউর জন্য তাপমাত্রা, সালফারের গলনাঙ্ক কত? 115 ডিগ্রি সেলসিয়াস, এটা আসতে পারে। আর হচ্ছে ইউরিয়ার গলনাঙ্ক কিন্তু 133 ডিগ্রি সেলসিয়াস, এটা আসতে পারে। এবং এইখানে ঊর্ধ্বপাতন কি দেখানো লাগবে? কঠিনে তাপ প্রদান করলাম, এরপর হচ্ছে সে হচ্ছে তরলে না হয় সরাসরি বাষ্পে হয়ে যাবে। আবার তাপ হ্রাস করলে বাষ্প থেকে সরাসরি হচ্ছে কঠিনে চলে আসবে, বুঝছো? পুরনো শীতলীকরণের মাধ্যমে তাপ, ওকে, পাতন বলে। এখানে সৃজনশীলের জন্য যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ব্যাপনের প্রক্রিয়া। কোনটা? ব্যাপন পদ্ধতি যেটা আছে সেটা হচ্ছে পরীক্ষা নম্বর 3, গ্যাসের ব্যাপন। যেটা গ্যাসের ব্যাপনের একটা কনসেপশন এখানে দেওয়া আছে না, যে অ্যামোনিয়াম ক্লোরাইডের সাথে হচ্ছে কিভাবে ব্যাপন হচ্ছে, যে অ্যামোনিয়াম, মাথায় নেই আমার, হাইড্রোক্লোরিক অ্যাসিডের দ্রবণের মধ্যে হচ্ছে জোগানো হচ্ছে, আরেকটা কিসের মধ্যে জোগানো হচ্ছে, তুলাকে হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিডের দ্রবণে ভেজানো, আর হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইডে। তো এরা বিক্রিয়া করে অ্যামোনিয়াম ক্লোরাইড ধোঁয়া তৈরি করে। এখন কার থেকে দূরে সেটার ভিত্তিতে হচ্ছে আমরা নির্ণয় করি যে কার ব্যাপনের হার বেশি, ব্যাপনের হার কম। এই পরীক্ষাটা আসতে পারে। আর কার ব্যাপনের হার বেশি, ব্যাপনের হার কম, সেটা কিন্তু এমসিকিউতে আসতে দেখা যায়। কিসের উপর নির্ভর করে মনে আছে? কি যেন নাম? আণবিক ভরের উপরে। আমার মার্কার শুকাই গেছে, এখানে আর মার্কার নেই। আণবিক ভর, আণবিক ভরের উপর ডিপেন্ড করে। আণবিক ভর যদি বেশি হয়, অর্থাৎ সে যদি মোটা হয়, মোটা হলে কি দৌড়াইতে পারবে? অবশ্যই পারবে না। চিকন হইতে হবে। যদি সে চিকন হয় বা ফিট হয়, তাইলে হচ্ছে সে দৌড়াইতে পারবে। বিষয়টা এমন যে আণবিক ভর বেশি হইলে সে তার ব্যাপনের হার অনেক কম, আর আণবিক ভর কম হইলে তার ব্যাপনের হার বেশি। ব্যস্তানুপাতিক সম্পর্ক। ওকে, এই চ্যাপ্টারে আর কিছু নাই আসার মতো। আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে এই চার্ট থেকে কোশ্চেন আসতে পারে সিকিউ, যে এই চার্টটা তুমি ব্যাখ্যা করো। এখানে একটা ইয়াদে আছে যে তাপ প্রদানের লেখচিত্র, এই লেখচিত্রটা তুমি ব্যাখ্যা করো, আসতেই পারে। তৃতীয় অধ্যায়
আচ্ছা, আমার মার্কারে তো কালি শেষ, আমি এই পর্যন্ত থামি। আমি তৃতীয় অধ্যায়ের অংশটা পরে শ্যুট করি, ঠিক আছে? ওকে, আমি আজকের মধ্যেই শ্যুট করে সবগুলাই দিয়ে দিব ইনশাআল্লাহ। আজকে হচ্ছে 19 তারিখ। আসসালামু আলাইকুম।